হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ দুর্গাপূজার অভিনন্দন। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজার সবাইকে জানাই সাদর অভিনন্দন। আমাদের সেমিস্টার 2 এর থিওরি ভিত্তিক কোশ্চেন অ্যান্সার টাইপ ক্লাসের এটা তৃতীয় পার্ট। আমরা প্রথম দুটো পার্টে কেপলারের দ্বিতীয় সূত্র পর্যন্ত করে ফেলেছি। চলো তাহলে আমরা আগামী পরীক্ষাকে লক্ষ্য রেখে যে কোশ্চেন অ্যান্সার টাইপ থিওরি ক্লাস শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পার্ট আমরা আজকে করব কেপলারের তৃতীয় সূত্র থেকে। তাহলে এটা হবে আমাদের কোশ্চেন নম্বর 12। 12 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? 12 নম্বর কোশ্চেনে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের তৃতীয় সূত্রটি বিবৃত করো ও প্রতিষ্ঠা করো। কেপলারের তৃতীয় সূত্র। তাহলে কেপলারের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে? কেপলারের তৃতীয় সূত্রে বলা হয়েছে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতি। অর্থাৎ যদি কোনো গ্রহের আবর্তনকাল টি হয় এবং সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব আর হয়, এই সূত্রানুযায়ী আমরা বলতে পারি টি সমানুপাতি আর কিউব। টি স্কোয়ার সমানুপাতি আর কিউব। টি স্কোয়ার সমানুপাতি আর কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখে নিই, চলো এবার কিভাবে এই সূত্রটা প্রমাণ করা হয়েছে। আমরা আগে ছবিটা দেখে নিই। কোনো একটা গ্রহ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এইটা হচ্ছে আমাদের সূর্য, ওকে, যার ভর ক্যাপিটাল এম, এবং এইখানে একটা গ্রহ এই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এই গ্রহের বেগ দেওয়া হয়েছে আমাদের ভি, এদের মধ্যে দূরত্ব আর এবং আকর্ষণ বল এফ। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব থিওরিতে কী লেখা আছে। এখানে বলা হয়েছে যে গণনার সুবিধার জন্য পৃথিবীর কক্ষপথকে বৃত্তাকার হিসেবে ধরা হয়েছে। এক্ষেত্রে সূর্য ও গ্রহের মধ্যে আকর্ষণ বল গ্রহটিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, অভিকেন্দ্র বলের প্রয়োজন হবে। সেই অভিকেন্দ্র বল এখানে আসবে কোথা থেকে? অভিকেন্দ্র বল আসবে মহাকর্ষ বল থেকে। অর্থাৎ অভিকেন্দ্র বল সমান সমান মহাকর্ষ বল। তাহলে আমরা অভিকেন্দ্র বল এবং মহাকর্ষ বল উভয়ের রাশিমালাটাই জানি, তাই না? তাহলে মহাকর্ষ বল সমান সমান কী হয়? মহাকর্ষ বল জি, এই হচ্ছে আমাদের মহাকর্ষ বল সমান সমান অভিকেন্দ্র বল। মহাকর্ষ বল জি, আচ্ছা একবার আমি লিখে দিচ্ছি। মহাকর্ষ বল সমান সমান কি? জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডিস্টেন্সের স্কোয়ার, এবং অভিকেন্দ্র বল সমান সমান এম ভি স্কোয়ার বাই কি আর। এটা হলো কি? অভিকেন্দ্র বল। তাহলে এই দুটো এখানে দেওয়া আছে, দেখো। মহাকর্ষ বল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এবং অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। এবার এখানে কি করা হয়েছে? স্মল এম কেটে যাবে, একটা আর এর সঙ্গে একটা আর কেটে যাবে, তাহলে কি থাকবে? জি এম বাই আর ইজিক্যাল টু ভি স্কোয়ার। এটা এখান পর্যন্ত থাকলো। এরপরে আবার এই যে গ্রহ পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, তাহলে সে ওই বৃত্তাকার পথের পরিধিটাকে পরিভ্রমণ করবে। তাহলে গ্রহের বেগ ভি ইজিক্যাল টু বৃত্তাকার পথের পরিধি বাই প্রদক্ষিণকালটাকে ধরে নিলাম আমরা ক্যাপিটাল টি। তাহলে গ্রহের বেগ ভি ইজিক্যাল টু 2 পাই আর বাই টি। তাহলে আমরা
এই যে সমীকরণ, সেই জায়গায় যদি এই ভি এর মান বসিয়ে দিই, তাই না, GM/r ইজিক্যাল টু ভি স্কোয়ার, এটা পেয়েছিলাম। আবার এখান থেকে আমরা ভি ইজিক্যাল টু পেলাম 2πr/t, সেই 2πr/t এই ভি এর জায়গায় বসিয়ে দিব। অতএব GM/r ইজিক্যাল টু 2πr/t এর স্কোয়ার, এই স্কোয়ারটাকে ভেঙে দিলে হবে কি 4π²r² t² ইজিক্যাল টু GM/r। এরপরে আমরা কি পাবো, অতএব এখান থেকে যদি ক্যালকুলেশন করি t² ইজিক্যাল টু 4πr², এখানে দুটো আর একটা আর কিউব হয়ে যাবে বাই GM। অতএব আমরা কি পেলাম t² ইজিক্যাল টু 4πr³ বাই GM। ওকে, এবার এই রাশিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, 4π তারপরে GM, এই সবগুলোই কি ধ্রুবক, 4π² বাই GM এটা সমান সমান ধ্রুবক। অতএব t² r³, t² সমানুপাতি r³, t² সমানুপাতি r³। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে t² অর্থাৎ গ্রহের আবর্তনকাল দূরকের অর্থাৎ দূরত্বের ঘনফলের সমানুপাতি। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। ওকে, খুবই ছোট, শুধুমাত্র আমাদের কি করতে হচ্ছে, আমরা একবার মহাকর্ষ বলটাকে লিখব, একবার অভিকেন্দ্র বলটাকে লিখব, দুটো যেহেতু সমান সেখান থেকে আমরা v² বের করব। আবার আমরা জানি v ইজিক্যাল টু 2πr/t, সরি, অতএব এই ভি এর মান এখানে আমরা পুট করে দেব। এই ভি এর জায়গায় আমরা এই যে ভি এর মান পেয়েছি সেটাকে পুট করে দেব। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি t² ইজিক্যাল টু 4πr³ বাই GM। এবার 4πr³ বাই GM ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তাহলেই আমরা লিখতে পারি t² ইজিক্যাল টু t² সমানুপাতি r³। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপরে আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেন। গ্রহের নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, গ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল, গ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল নির্ণয় করতে বলা হয়েছে, অথবা কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল নির্ণয় করো। দুটোই ক্যালকুলেশন মোটামুটি সেম, এই জন্য আমি একসঙ্গে রেখেছি। ওকে, গ্রহের প্রদক্ষিণ কাল ও প্রদক্ষিণ দ্রুতি অথবা কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল ও প্রদক্ষিণ দ্রুতি। চলো তাহলে কিভাবে আমরা এই কোশ্চেনটার সমাধান করব দেখি। হ্যাঁ, পিকচার আছে, ধরলাম আমাদের এইটা হচ্ছে কোনো একটা নক্ষত্র। দেখি কি দেওয়া আছে এখানে। মনে করা যাক m ভরের একটি গ্রহ m0 ভরের সূর্যকে কেন্দ্র করে, হ্যাঁ, মনে করা যাক m ভরের একটি গ্রহ m0 ভরের সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে। অর্থাৎ আমাদের এই যে বড় m0, এটা হচ্ছে সান, সূর্য, এটা হলো সূর্য m0 ভরের, আর এই স্মল m ভরের একটা গ্রহ যাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে r, প্রদক্ষিণ করছে। আবারও সেই একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা অ্যাপ্লাই করব হচ্ছে এই সূর্য ও গ্রহের মধ্যে মহাকর্ষ বল G M r², এবং যেহেতু গ্রহটা সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে তাই এদের মধ্যে দরকার হবে অভিকেন্দ্র বল, যেটার মান mv²/r। এই মহাকর্ষ বলই যেহেতু অভিকেন্দ্র বলের যোগান দেয়, অতএব এই দুটো বল হবে সমান। সেম আগেরটা যেটা আমরা করেছিলাম একই রকম। তাহলে প্রথমে আমরা প্রদক্ষিণ দ্রুতি বা কক্ষীয় দ্রুতি নির্ণয় করব। কক্ষীয় দ্রুতি কাকে বলে সংজ্ঞাটা একবার দেওয়া আছে, দেখে নিই। কোনো গ্রহ তার কক্ষপথে যে দ্রুতিতে পরিভ্রমণ করে তাকে ওই গ্রহের প্রদক্ষিণ দ্রুতি বা কক্ষীয় দ্রুতি বলা হয়। বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে এই প্রদক্ষিণ দ্রুতির মান হলো একটি ধ্রুবক। গ্রহটির বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল mv²/r।
সূর্য ও গ্রহের মধ্যে পারস্পরিক মহাকর্ষ বলই এই অভিকেন্দ্র বল সরবরাহ করে। এই মহাকর্ষ বল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেব, এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এটা এখান থেকে আবার আমরা স্মল এম কেটে দেব, একটা আর এর সঙ্গে এখানকার একটা আর কেটে যাবে। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম নট ক্যাপিটাল এম নট বাই আর, অতএব ভি ইজিক্যাল টু রুট ওভার জি এম নট বাই আর। এটা হয়ে গেল আমাদের প্রদক্ষিণ বেগ। হ্যাঁ, উপবৃত্তাকার কক্ষপথে কক্ষীয় দ্রুতি ভি, এটা হলো আমাদের কক্ষীয় বেগ। ভি ধ্রুবক থাকে না, কোনো মুহূর্তে সূর্য থেকে দূরত্ব আর হলে ভি সমানুপাতি 1/r হয়। ওকে, ভি কার উপর ডিপেন্ড করছে? ভি কিন্তু ডিপেন্ড করছে আমাদের আর এর উপরে। এবার কক্ষীয় কৌণিক বেগ যদি আমাদের বের করতে বলতো, আমরা জানি কৌণিক বেগ ভি ইজিক্যাল টু কি হয়? ওমেগা আর। আচ্ছা, কৌণিক বেগ ওমেগার ডেফিনেশন আগে দেওয়া আছে, যে কৌণিক বেগে কোনো গ্রহ তার কক্ষপথে পরিভ্রমণ করে তাকে ওই গ্রহের কক্ষীয় কৌণিক বেগ বলা হয়। আমরা জানতাম ভি ইজিক্যাল টু কী হতো? ওমেগা আর। তাহলে ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর। উপবৃত্তাকার কক্ষে ওমেগা পরিবর্তনশীল হলেও বৃত্তাকার কক্ষপথে এটি ধ্রুবক থাকে। ওকে, অতএব ওমেগা ইজিক্যাল টু ভি বাই আর। এবার মানগুলো আমরা বসিয়ে দিলে ভি ইজিক্যাল টু যে মানটা আমরা পেয়েছি সেটা যদি বসিয়ে দিই, হ্যাঁ, রুট ওভার জি এম নট বাই আর, এখানে ভি এর মান বসিয়ে দিলে রুট ওভার জি এম নট বাই আর, এবং এই আরটাকে যদি আমরা ভিতরে করে দিই রুট ওভারের, তাহলে হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে একটা আর ওখানকার, হ্যাঁ, যে ভি এর মান আমরা কী পেলাম? ভি সমান রুট ওভার জি এম নট বাই আর। আর এই একটা আর যদি একে রুট ওভারের ভিতরে ভরে দিই তাহলে হয়ে যাবে আর কিউব। ওকে, অতএব ওমেগা সমান রুট ওভার জি এম নট বাই আর কিউব। এবার আমরা নির্ণয় করব প্রদক্ষিণ কাল। আবার সেই ভি আর টি এর মধ্যে সম্পর্ক। সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে কোনো গ্রহের যে সময় লাগে তাকে বলা হয় প্রদক্ষিণ কাল। গ্রহটি টি সময়ে সম্পূর্ণ বৃত্তাকার পথটি ঘুরে আসে, অর্থাৎ সম্পূর্ণ পথটা বলতে পরিধির সমান 2πr পথ বা দূরত্ব অতিক্রম করে। অতএব প্রদক্ষিণ দ্রুতি ভি ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, ভি ইজিক্যাল টু 2πr বাই টি। অতএব টি ইজিক্যাল টু 2πr বাই ভি। হ্যাঁ, 2πr। এবার ভি এর মান যদি আমরা বসাই, ভি ইজিক্যাল টু জি এম নট বাই আর, যেহেতু ভি নিচে ছিল তাই এটা উল্টে গেছে, 2πr রুট ওভার আর বাই জি এম নট। এরপরে আমরা পেয়ে যাব এই আরটাকে যদি আবার ভিতরে ভরে দিই তাহলে আমরা পাচ্ছি টি ইজিক্যাল টু 2π রুট ওভার আর কিউব বাই জি এম নট। এটা হয়ে গেল আমাদের প্রদক্ষিণ কাল, 2π রুট ওভার আর কিউব বাই জি এম নট। ওকে, এরপরে আমরা দেখে নিব কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যদি এই প্রদক্ষিণ কাল ও প্রদক্ষিণ বেগ বের করতে হতো তাহলে কি চেঞ্জ করতে হবে। বাকি সব কিছু সেম, শুধুমাত্র চেঞ্জ হয় কোথায়? এইখানে যে দূরত্বটা যেটা আমরা আর ধরেছিলাম কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, সেই আরটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং এইটা হচ্ছে আমাদের এইচ। এই দুটো টার্মে আর না লিখে ও এ, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর, এবং ও পি ডিস্টেন্সটা ও এ, এই ডিস্টেন্সটা কি স্মল আর, ও পি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং পি এ এই ডিস্টেন্সটা এইচ।
তাহলে দরকার পড়লে আমরা এই যে স্মল আর এটাকে আর প্লাস এইচ এই রূপে লিখতে পারি। এই জায়গায় শুধু পরিবর্তন করতে হবে, বাকি সব একই। তাহলে দেখি কী লেখা আছে। হ্যাঁ, দেখো যে যে বেগে উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই বেগকে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি বলা হয়। মনে করা যাক পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ওপি আর, উপগ্রহের ভর, এইখানে যে উপগ্রহ ঘুরবে তার ভর স্মল এম, উপগ্রহের দ্রুতি ধরা হলো ভি, উপগ্রহের দ্রুতি ভি, এবং ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা পিএ, এই ডিস্টেন্সটা হলো এইচ। তাই পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে যদি উপগ্রহের দূরত্ব বলি, পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব আর সমান সমান আর প্লাস ক্যাপিটাল আর প্লাস এইচ। ওকে, বাকি আমাদের আবার ওই দুটো ফর্মুলাকে সমান করতে হবে, অর্থাৎ মহাকর্ষ বল, মহাকর্ষ বল ও অভিকেন্দ্র বলকে সমান করতে হবে। প্রথমে দেখো অভিকেন্দ্র বলটা লেখা হয়েছে mv²/r, এটা হলো অভিকেন্দ্র বল। একে আবার mv²/r প্লাস এইচ এভাবে আমরা লিখতে পারি। এবং পৃথিবী ও ওই উপগ্রহের মধ্যে যে মহাকর্ষ বল তাকে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এভাবে লেখা হলো। তাহলে এই দুটো বল কি সমান? এই দুটো বল হচ্ছে আমাদের আবার সমান। mv²/r ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এখান থেকে আবার আমরা বের করে নিতে পারি কি ভি, এই স্মল এম কেটে যাবে, এই আর এর সঙ্গে এই আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম বাই আর, আরকে আমরা আর প্লাস এইচ ক্যাপিটাল আর প্লাস এইচ এই রূপে লিখতে পারি। অতএব ভি ইজিক্যাল টু আমরা পেলাম এইটা। আবার ভি ইজিক্যাল টু আমরা এটাও লিখে রাখছি, ভি ইজিক্যাল টু √জি ক্যাপিটাল এম বাই আর, তাই না? যখন দরকার পড়বে আরকে আর ক্যাপিটাল আর প্লাস এইচ, স্মল আরকে ক্যাপিটাল আর প্লাস এইচ এই রূপে লিখে দিব। চলো, আবার আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান কী হয়? অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। অতএব জি এম ইজিক্যাল টু জি আর স্কোয়ার। 1 নম্বর যে সমীকরণ যেটা আমরা বের করেছিলাম, হ্যাঁ, সেইখানে জি এম এর জায়গায় 1 নম্বর সমীকরণে আমরা কি বের করেছিলাম? এই যে এইটা আমরা বের করেছিলাম হচ্ছে ভি ইজিক্যাল টু √জি এম বাই আর। এটা ভি ইজিক্যাল টু √জি এম বাই আর। এই আর প্লাস এইচ না লিখে শুধু আমি আর লিখলাম। ওকে, তাহলে যেটা আমাদের ছিল ভি ইজিক্যাল টু √জি এম বাই আর, এই জি এম এর জায়গায় আমরা বসিয়ে দিলাম জি এম ইজিক্যাল টু স্মল জি আর স্কোয়ার। ওকে, তাহলে এই আর স্কোয়ার √এর মধ্যে আছে, আর স্কোয়ারটা কোথায় আছে? √এর মধ্যে আছে, এটাকে আমরা বাইরে করে নিলাম। তাহলে থাকছে ভি ইজিক্যাল টু আর √জি বাই আর। এটা হয়ে গেল আমাদের ভি এর আরেকটা মান। সেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি রূপে না লিখে আমরা কী রূপে লিখতে পারলাম? স্মল জি রূপে লিখতে পারলাম। যদি আমাদের ডাটার মধ্যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে স্মল জি এর মান দেওয়া থাকে, তাহলে ভি বের করতে হলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি এইটা দেওয়া থাকে তাহলে আমরা ভি বের করতে হলে এই ফর্মুলাটা ব্যবহার করব। ওকে, সেটা ডিপেন্ড করবে কি তথ্য দেওয়া আছে তার উপরে। আমরা দুটাই ক্যালকুলেশন করে নিলাম। তারপরে চলো এবার আমরা করব কি এবার আমরা বের করব প্রদক্ষিণ কাল। তাহলে দেখো যে প্রদক্ষিণকাল বের করতে হলে আবার আমাদের একই ফর্মুলা। উপগ্রহটির প্রদক্ষিণকাল টি হলে টি সময় উপগ্রহটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিধির সমান 2πr। অতএব টি ইজিক্যাল টু কী হয়? 2πr বাই ভি। এই ভি এর মান আবার আমরা বসাবো। ভি ইজিক্যাল টু, যেহেতু ভিটা নিচে ছিল তাই এটাকে একবারে কি করা হয়েছে?
উল্টে দেওয়া হয়েছে, তাই না? এই ভি ইজিক্যাল টু আর রুট ওভার জি বাই আরকে যদি আমরা এই নিচে বসাতাম তাহলে এটাকে সোজা করে লিখলে 1/r রুট ওভার আর বাই জি। হ্যাঁ, এটা এই ভ্যালুটা আমরা পেতাম, এই ভ্যালুটা। এরপরে আর কি করা হয়েছে, এই যে স্মল আর সেটাকে আবার ভিতরে ভরা হয়েছে, তাহলে 2 বাই ক্যাপিটাল আর রুট ওভার আর কিউব বাই জি। এটা হয়ে গেল আমাদের কিসের মান, পর্যায়কালের মান। তাহলে আমাদের এই দুটো কোশ্চেন কমপ্লিট। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 14-তে। কোশ্চেন নম্বর 14-তে কী বলা হয়েছে, মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠিত করো। আচ্ছা দেখো, অনেকেই হয়তো ভাবছে যে স্যার এইভাবে উত্তর দেখে দেখে কেন পড়াচ্ছে। তার কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যেই এই থিওরিগুলো বোঝানো আছে, করানো আছে। তোমরা সেখানে যদি থিওরিটা বুঝতে অসুবিধা হয় করে নিতে পারো। আমি করাচ্ছি একদম তোমাদের WBCHEC উচ্চ মাধ্যমিক আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এক্সামকে লক্ষ্য রেখে যে কোশ্চিনগুলো তোমাদের পড়তেই হবে, একদম নোট আকারে কম্প্যাক্ট যে কোশ্চিনগুলো আসতে পারে তার নোট ভিত্তিক অ্যান্সার, কতটা অ্যান্সার লিখব, কোন কোন কোশ্চেনগুলো পড়ব, সেটার জন্য আমি এই ক্লাসগুলো করছি। যাদের থিওরিগুলো একবার করে হয়তো কোচিংয়ে পড়ে নিয়েছে, টিউশনিতে পড়া হয়ে গেছে, যারা সেলফ স্টাডি করেছে, কোনো চ্যানেল দেখে পড়ে নিয়েছে, এরপরে ওরা খুঁজবে যে কোন কোন কোশ্চেনগুলো পড়ব, কতটা পড়ব, কারণ পড়ার তো শেষ নেই। MCQ অনেকগুলো আছে, ম্যাথ আছে, থিওরি অনেকগুলো আছে, কোনগুলোকে বাদ দিব কোনগুলোকে পড়ব এটা বুঝতে পারছে না। তার জন্যই আমি এই সিরিজটা শুরু করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমাকে কতটা পড়তেই হবে। হ্যাঁ, আমি যে কোশ্চেনগুলো এখানে করাচ্ছি সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো সামনের পরীক্ষায় আসতে পারে। তো এতে তোমাদের পড়ার যে কোশ্চেনটা বোঝার সুবিধা হবে যে আমাদের এতটা পড়তে হবে। তাই আমি বোর্ডে হয়তো করাতে পারতাম, কারণ দু একটা ক্লাস আমি করিয়েছি এই অধ্যায়ের বোর্ডের মধ্যে, তাই আমি আর বোর্ডে করাচ্ছি না। তাই আমি একদম নোট ভিত্তিক তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো, এই কোশ্চেনগুলো দেখো, একদম যেগুলো ছায়া ও সাতরা বইয়ের দুটারই কম্প্যাক্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেগুলো নিয়েই আমার এই সিরিজটি। ওকে, তাহলে আমরা এবার মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠিত করব। তাহলে আগে সংজ্ঞাটা দেওয়া আছে, দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে। কোনো বস্তুকে অসীম থেকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি ওই বিন্দুতে ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি। অসীম থেকে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি। এবার মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি করতে হবে, আগে দেখো কি কি ধরতে হবে সেটা দেখে নিই। যে ধরতে হবে, ধরা যাক এ বিন্দুতে, হ্যাঁ, এই এ বিন্দুতে আমাদের এ বিন্দুতে এম ভরের একটি বিন্দু ভর আছে। এইখানে এম ভরের একটি বিন্দু ভর আছে। ওই বিন্দু ভরের মহাকর্ষীয় ক্ষেত্রের বি বিন্দুতে, এটা হলো আমাদের এ বিন্দু এবং এটা হলো বি বিন্দু, যার দূরত্ব AB1, AB ইজিক্যাল টু দেওয়া হয়েছে এই দূরত্বটা R1 রক্ষিত। আর একটি বিন্দুভর এম এর মহাকর্ষীয় স্থিতিশক্তি গণনা করতে হবে। হ্যাঁ, তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুতে যে এম ভরের
বস্তুটি আছে তার জন্য মহাকর্ষ স্থিতিশক্তি আমরা গণনা করব। অর্থাৎ স্মল এম ভরের বিন্দুটিকে অসীম থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য গণনা করতে হবে। এই স্মল এম ভরের বিন্দুটিকে অসীম থেকে বি বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা আমাদের গণনা করতে হবে। এবার আমরা যদি দেখি যে কৃতকার্য, হ্যাঁ, ডাব্লু সমান সমান কী হয়, কৃতকার্য ডাব্লু সমান সমান এফ এস, ডাব্লু ইজিক্যাল টু এফ এস, ডাব্লু ইজিক্যাল টু এফ এস। এবার এই যে বল, সেই বলটা কি মহাকর্ষ বল, তাই না? এই মহাকর্ষ বল আবার কার উপর নির্ভরশীল? দূরত্বের উপর নির্ভরশীল। মহাকর্ষ বল এফ ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর এর ব্যস্তানুপাতিক। তাই মহাকর্ষ বলটা কি পরিবর্তনশীল। তাই পরিবর্তনশীল বল হলে আমরা কৃতকার্য যখন বের করব তখন মোট কৃতকার্য বের করতে হলে আমাদের কার সাহায্য নিতে হবে? ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তাই আমরা আগে ক্ষুদ্র কৃতকার্য বের করব। যখন ওই স্মল এম ভরের বস্তুটিকে আগে সি বিন্দুটিকে ক্ষুদ্র দূরত্ব ডি আর অর্থাৎ ডি বিন্দুতে নিয়ে আসবো, সি বিন্দু থেকে ডি বিন্দুতে নিয়ে আসবো, তখন যে কৃতকার্য করতে হবে সেটার পরবর্তীকালে ইন্টিগ্রেশন করব R1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি থেকে R1 পর্যন্ত। তাহলে আমাদের মোট কৃতকার্য বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি লেখা আছে, এম ভরের গতির ক্ষেত্রে কোনো মুহূর্তে এর অবস্থান সি, এই সি বিন্দুতে অবস্থিত, এবং এসি এই দূরত্বটা দেওয়া হয়েছে আর। তাহলে ওই অবস্থানে এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল, এইখানে এই ক্যাপিটাল এম ভরের জন্য ক্রিয়াশীল বল কত হবে? এফ ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, সি এ অভিমুখে। এটা হচ্ছে সি এ অভিমুখে। এই ভরটিকে এফ আকর্ষণ এর অভিমুখে অতি ক্ষুদ্র দূরত্ব ডি আর সরাতে হলে কৃতকার্য সমান সমান, যেহেতু ক্ষুদ্র দূরত্ব ডি আর সরাবো তাই এই কৃতকার্য ডি ডাব্লিউ সমান সমান এফ ডি আর। তাহলে আমাদের এফ এর মান বসাবো জি, এফ এর মান যদি বসাই তাহলে কি পাচ্ছি? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এবং ডিস্টেন্সটা হচ্ছে ডি আর। এবার দেখো তাহলে কি হচ্ছে, এম ভরের বিন্দুটিকে এবার অসীম থেকে বি বিন্দুতে আমরা প্রতিস্থাপন করব, তার জন্য কৃতকার্য বের করব। ডি ডাব্লিউ পেয়ে গেছি, ডি ডাব্লিউ এর ইন্টিগ্রেশন করে দিলে ইনফিনিটি টু আর আমরা পেয়ে যাব ডাব্লিউ, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর। এবার সব মানগুলো বসাবো। এফ এর মান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ডি আর, যেটা কনস্ট্যান্ট সেটা চলে গেল বাইরে, ইন্টিগ্রেশন 1 বাই আর স্কোয়ার ডি আর। আর স্কোয়ারটার যদি উপরে নিয়ে যাই তাহলে আর টু দি পাওয়ার -2, এই আর টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই 1 বাই আর, আর1 টু ইনফিনিটি। আগে আপার লিমিট পরে লোয়ার লিমিট যখন বসাবো তাহলে আমরা শুধুমাত্র এই মানটা পাবো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর1। পরে যখন ইনফিনিটিটা বসাতাম সেই পার্টটা 0 হয়ে যাবে। তাই আমাদের যে কৃতকার্য বের হলো সেটা হচ্ছে কত? এইটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর1। এটাই হচ্ছে স্থিতিশক্তি এর রাশি মালা। ওকে, কৃতকার্যই বস্তুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে আমাদের 14 কমপ্লিট। আচ্ছা, এবার কোনো বস্তু ও পৃথিবীর মধ্যে স্থিতিশক্তি, এখানে একটা কনসেপ্ট আমাদের শিখে রাখতে হবে, এটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে কি, যে আমরা অবিকর্ষীয় স্থিতিশক্তি, আচ্ছা এটা ওটা হবে না, গণনার ক্ষেত্রে স্থিতিশক্তি নয় বরং স্থিতিশক্তির পরিবর্তন গণনা করে থাকি। অর্থাৎ কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা তুলতে হলে কৃতকার্যের পরিমাণ গণনার ক্ষেত্রে দুটি অবস্থানের মধ্যে স্থিতিশক্তির পরিবর্তনকে গণনা করি। যখনই আমরা অভিকর্ষ স্থিতিশক্তি অর্থাৎ আমরা যেটা জানি এমজিএইচ
ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে এইচ উচ্চতা উপরে তুললে স্থিতিশক্তির যে রাশিমালা বের হয় mgh, এটাতে আমরা গণনা কি করে থাকি? আমরা গণনা করে থাকি স্থিতিশক্তির পরিবর্তন, স্থিতিশক্তি নয়। এবার সেটাই আমরা দেখে নেব। আমরা এখনই দেখলাম ভূপৃষ্ঠে কোনো বস্তুর এম ভরের কোনো বস্তুর জন্য যে স্থিতিশক্তির রাশিমালা সেটা কি হয় মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, তাই না? এই যে রাশিমালাটা আমরা বের করলাম, এইটা যখন পৃথিবীর R1টা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এরকম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি আমরা কী পাবো? ভূপৃষ্ঠে আমাদের স্থিতিশক্তি হচ্ছে এটা মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এবং যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বলি, তাহলে স্থিতিশক্তি ইউ আর প্লাস এইচ ইজিক্যাল টু মাইনাস ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। তাহলে স্থিতিশক্তির পরিবর্তনটা কি? স্থিতিশক্তি আর প্লাস এইচ মাইনাস স্থিতিশক্তি আর। এবার দুটোই ভ্যালু পুট করবো, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ মাইনাস মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এরপরে এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। এই মাইনাসে হয়ে যাবে প্লাস। এরপরে আমরা এই পার্টটার লসাগু করে নেব। এটা লসাগু করলে অর্থাৎ এই যে এই পার্টটা এটা লসাগু করে নেব। এটা লসাগু করলে হয় এটা, তারপরে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে আর প্লাস এইচ আছে, তাহলে এইখানে গুণ হয়ে যাবে আর, আর এখানে আর ছিল, তাহলে এই পার্টটাতে গুণ হয়ে যাবে আর প্লাস এইচ, তাই না? এবার এখান থেকে আমরা কি কমন যাবে সেটা কমন নিয়ে নিই। এবার এখান থেকে কমন যাবে জি ক্যাপিটাল এম স্মল এম। জি ক্যাপিটাল এম স্মল এম দুটো দিয়ে আছে, জি ক্যাপিটাল এম স্মল এম কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে মাইনাস আর, আর এখানে থাকছে আর প্লাস এইচ। ওকে, আর নিচে যেটা ছিল সেটা বসলো। এবার এই আর কেটে যাবে, এই আর কেটে গেল। তারপরে আমাদের আর কি থাকবে? এবার এখানে যেটা পড়ে থাকছে সেটা আমরা লিখে দিলাম। কি পড়ে থাকছে? এটা জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই আর প্লাস এইচ। এই পরিমাণ কৃতকার্য আমাদের করতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে এইচ উচ্চতায় তুলতে হলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই আর প্লাস এইচ। এই পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে এমজিএইচ আবার কোথা থেকে আসে? এমজিএইচ আসে এইভাবে, যখন আমাদের এই যে স্মল এইচ সেটা লেস দেন ক্যাপিটাল আর হয়ে যায়, আর থেকে অনেক ছোট, তাহলে এইটাকে আমরা নেগলেক্ট করে দেব। এটাকে নেগলেক্ট করে দিলে কী হবে? আর গুণ করে আর স্কোয়ার, জি ক্যাপিটাল এম স্মল এম এইচ বাই আর স্কোয়ার। এইবার আবার আমরা জানি জি, হ্যাঁ, এই যে স্মল জি সমান কি? জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এই পার্টটার জন্য কি বসলো? স্মল জি। এইভাবে আসছে আমাদের জি এম এইচ অর্থাৎ এম জি এইচ। এটাই আমরা জানি, ভূপৃষ্ঠে কোনো বস্তুকে এইচ উচ্চতা উপরে তুললে বস্তুতে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে এম জি এইচ। এইভাবে এমজিএইচ আসছে। ওকে, তাহলে আমাদের 14 নম্বর কমপ্লিট। এবার আমরা চলে যাব। আচ্ছা, এটার নাম্বারিংটা কি একই হয়ে গেছে নাকি? এটা 14 আর আগেরটাও ছিল 14 না, ঠিকই আছে, 14 কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15। ওকে, কোশ্চেন নম্বর 15তে চলে যাব। কোশ্চেন নম্বর 15তে কী বলা হয়েছে? মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তাহলে মুক্তিবেগ আমরা জানি কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? এবার দেখে নেব মুক্তিবেগের সংজ্ঞা। দেখো লেখা আছে সংজ্ঞাটা,
মুক্তি বেগ কাকে বলে? যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুঁড়লে কোনো বস্তু পৃথিবীপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে তাকে ওই গ্রহ উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বলা হয়। ওকে, অর্থাৎ কোনো বস্তুকে যে বেগে ছুঁড়লে বস্তুটি পৃথিবীপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায় তাকে বলা হয় মুক্তিবেগ। এবার আমাদের পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ গণনা করব। আবার দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, মহাকর্ষ সূত্র অনুযায়ী পৃথিবীর কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে রক্ষিত এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল। এইখান থেকে এই এক্স দূরত্বে পি বিন্দুতে আমাদের একটা এম ভরের বস্তু রাখা আছে, সেই এম ভরের বস্তুর উপর আকর্ষণ বল হচ্ছে এটা মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার। এই দূরত্বটা এক্স ধরা হয়েছে। তাহলে কোনো বস্তুকে এই অভিকর্ষীয় আকর্ষণ বলের বিরুদ্ধে ওপি রেখা বরাবর আরও ডিএক্স দূরত্ব সরানো হলো। আগে আমাদের ক্ষুদ্র কৃতকার্য বের করতে হবে, তারপরে আর থেকে ইনফিনিটি পর্যন্ত কৃতকার্য বের করতে হবে। তাহলেই আমরা এই কত কৃতকার্য করতে হবে সেটা বের করতে পারবো। আবার ইন্টিগ্রেশন করে করতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে মহাকর্ষ বল সেটা আবার নির্ভর করছে কার উপরে? দূরত্বের উপরে। অর্থাৎ দূরত্ব পরিবর্তনের সঙ্গে মহাকর্ষ বল পরিবর্তনশীল। মহাকর্ষ বল পরিবর্তনশীল হলে মোট কৃতকার্য বের করতে হলে আমাদের সবসময় ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। ওকে, তাহলে আমরা আগে ক্ষুদ্র কৃতকার্য বের করব। ধরলাম ওই যে পি অবস্থানে বস্তুটি ছিল, এই যে পি অবস্থানে বস্তুটি ছিল সেটাকে ডিএক্স দূরত্ব প্রথমে সরানো হলো, যার অবস্থান হচ্ছে বললাম পি ড্যাশ। তাহলে ওই ডিএক্স পরিমাণ সরানোর জন্য পিপি ড্যাশ বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডি ডাব্লিউ এফ ডট ডিএক্স, এফ এর মান বসাবো জি ক্যাপিটাল এম স্মল এম এক্স স্কোয়ার ডিএক্স। এটা হলো ক্ষুদ্র কৃতকার্য। তাহলে মোট কৃতকার্য বের করবো আমরা। ডাব্লিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি ডি ডাব্লিউ। এবার ডি ডাব্লিউ এর মান তুমি বসিয়ে দাও, আর টু ইনফিনিটি জি ক্যাপিটাল এম স্মল এম এক্স স্কোয়ার ডিএক্স, যেটা কনস্ট্যান্ট সেটা কমন চলে গেল। এবার এদিকে কি থাকছে? এক্স স্কোয়ার বাই ডিএক্স বাই এক্স স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন করলে হয় 1/x ইনফিনিটি টু আর। এবার যদি আমরা লিমিটগুলো বসাই তাহলে আমরা পেয়ে যাব এই মানটা, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ওকে, কারণ যখন আমরা লিমিটটা প্রথমে বসাবো, প্রথমে ইনফিনিটি বসাবো, তাহলে সেই প্যাডটা কী হয়ে যাবে? 0। প্রথমে আপার লিমিট বসাতে হয়। আচ্ছা, একবার আমি করে দেখিয়ে দিচ্ছি, আগেরটাতে করে দেখাইনি। তাহলে এখানে কী ছিল মানটা? জি ক্যাপিটাল এম স্মল এম -1/x ইনফিনিটি টু আর, তাই তো? তাহলে আমাদের যেটা ডাব্লু বের হলো, এই ডাব্লু যেটা বের হলো জি ক্যাপিটাল এম স্মল এম -1/x, এটা ইনফিনিটি আর আর। প্রথমে আমরা কি বসাবো? আপার লিমিট। তাহলে বসাচ্ছি আপার লিমিট জি ক্যাপিটাল এম স্মল এম মাইনাস 1/ইনফিনিটি, তারপরে কি মাইনাস, আবার এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে কী হবে? প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম 1/, কি এবার বসবে আর। তাহলে ইনফিনিটি 1/ইনফিনিটি অর্থাৎ 0। তাহলে এই পার্টটা কী হয়ে গেল? 0। তাহলে থাকছে কি? থাকছে শুধু এটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। হ্যাঁ, এটাই দেওয়া আছে, দেখো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, জি ক্যাপিটাল স্মল এম বাই আর। ওকে, তাহলে এখন
এখন পৃথিবী থেকে মুক্তিবেগ ভিই হলে বস্তুটির উপর প্রাথমিক গতিশক্তি কত? পৃথিবীর মুক্তিবেগ ভিই ধরা হলো, তার প্রাথমিক গতিশক্তি হয়ে যাবে ½ mv² গতিশক্তির ফর্মুলা ½ mv²। বস্তুটিকে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে হলে বস্তুটির প্রাথমিক গতিশক্তি অত্যন্ত ওমেগা এর সমান হতে হবে। যদি আমরা যে কৃতকার্য করব সেটাকে অবশ্যই এই ½ mv² সমান হতে হবে, তাই না? তাহলে ½ mv² সমান সমান হচ্ছে এটা ½ mv² W সমান সমান G ক্যাপিটাল M স্মল m বাই R। অতএব VE √2gm/r। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি g হয় তাহলে আমরা জানি G gm/r²। এইখানে এইবার আমরা কি করব, যেটা gm/r আছে, হ্যাঁ gm/r আছে, সেটাকে এই স্মল g এর টার্মে লিখতে হলে আমাদের উপরে একটা এই জায়গাটায় যদি আমরা এরকম করি যে VE √2gm/r, আর এখানে একটা আর ছিল, তাহলে এটা হচ্ছে r², তাই না? এটা হয়ে যাবে r²। তাহলে এই পার্টটার জন্য আমরা লিখে দিব কি স্মল g, তাহলে হলো 2gr। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের মুক্তিবেগের রাশিমালা। ওকে, মুক্তিবেগের রাশিমালা দেখা যাচ্ছে বস্তুর মুক্তিবেগের যে রাশিমালার মান সেটা বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, হালকা ও ভারী সব রকম বস্তুর ক্ষেত্রেই মুক্তিবেগের মান কি হয়, সমান হয়। চলো এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16তে কী বলা হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম নেই কিন্তু বৃহস্পতি গ্রহে প্রচুর হাইড্রোজেন হিলিয়াম গ্যাস রয়েছে কেন? আমরা যদি দেখি যে কোনো গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগের মানের থেকে যদি সেই এখানকার বায়ুমণ্ডলীয় উপাদানগুলোর মুক্তিবেগের মান বেশি হয়ে যায়, বেগের মান RMS বেগের মান বেশি হয়ে যায়, তাহলে ওই গ্যাসগুলো ওই গ্রহের আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। সেটাই ঘটেছে পৃথিবীর ক্ষেত্রে। তাই এখানে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস নেই, বৃহস্পতি গ্রহে রয়েছে। চলো এবার এক্সপ্লেনেশনটা দেখে নিই। হাইড্রোজেন হিলিয়াম প্রভৃতি অণুগুলি হালকা। পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর উষ্ণতা বেশি থাকার ফলে গ্যাসগুলির RMS বেগ পৃথিবীর মুক্তিবেগের সাথে প্রায় সমান হওয়ায় তারা পৃথিবীর অভিকর্ষ বল ছাড়িয়ে মহাশূন্যে চলে গেছে, তাই বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস নেই। ওকে, আর অন্যদিকে বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর ভরের চেয়ে অনেক বেশি বলে বৃহস্পতি গ্রহের মুক্তিবেগও বেশি, প্রায় 60 কিলোমিটার/সেকেন্ড। এই মুক্তিবেগের তুলনায় গ্যাসের অণুর RMS বেগ ছিল অনেক কম, তাই বৃহস্পতি গ্রহে প্রচুর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কৃত্রিম উপগ্রহে উৎক্ষেপণের নীতি। আচ্ছা, এটা আমি একটা এক্সট্রা কোশ্চেন নিয়েছি, এটা ক্লাস 8-এর একটা কোশ্চেন। আমাদের সাতটা বই ছিল উৎক্ষেপণের নীতি। যখন কৃত্রিম উপগ্রহকে আমরা উৎক্ষেপণ করি, তাহলে ধরলাম যে এইরকম একটা উঁচু টাওয়ার থেকে কৃত্রিম উপগ্রহ বা কোনো বস্তুকে উৎক্ষেপণ করা হচ্ছে। যখন একটা প্রক্ষেপ বেগ দিয়ে বস্তুকে ছাড়া হলো, তখন বস্তুটা প্রথমবার এই বেগে এইখানে এসে পড়লো, দ্বিতীয়বার আরও বেগে ছাড়া হলে এইখানে এসে পড়লো, তৃতীয়বার আরও বেশি বেগে ছাড়া হলে এখানে এসে পড়লো। এরপরে যদি এতটা বেগে ছাড়া হয়, সেটা পৃথিবীর ভূপৃষ্ঠে না এসে পৃথিবীর এরকম একটা কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই বেগকে বলা হয় কী বেগ? মুক্তিবেগ। এইভাবে আমরা
কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে থাকি। চলো এবার দেখি কী লেখা আছে। একটি কৃত্রিম উপগ্রহে উৎক্ষেপণের নীতি নিচে বর্ণনা করা হয়েছে। ভূপৃষ্ঠে একটি উঁচু টাওয়ারের কথা বিবেচনা করা যাক। টাওয়ারের উচ্চতা পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতার থেকেও বেশি। ধরা যাক টাওয়ারের উচ্চতা থেকে কিছু অনুভূমি বেগ দিয়ে বস্তুকে প্রক্ষেপ করা হলো, তাই না? এবার বস্তুটি মহাকর্ষের অধীনে অধিবৃত্তাকার পথ বর্ণনা করা হয়েছে। এ বিন্দুতে টাওয়ারের বিন্দুতে আঘাত করবে। প্রথমবার এ বিন্দুতে প্রক্ষেপ বেগ বাড়ানো হলে এটি টাওয়ারের পাদদেশে বি বিন্দুতে আঘাত করবে। এরপরে আমরা যদি প্রক্ষেপ বেগ বাড়াতেই থাকি তবে একটা পর্যায়ে বস্তুটি আর ভূপৃষ্ঠে আছড়ে পড়বে না, বরং একটি নির্দিষ্ট গতিবেগে বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে। যে বেগে বস্তুটি পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় কক্ষীয় বেগ। ওকে, তাই পৃথিবীর চারপাশে একটি কক্ষপথে উপগ্রহ স্থাপন করতে হলে আমাদের দুটি বেগ দিতে হবে। উপগ্রহটি উপযুক্ত উচ্চতা নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত বেগ এবং উপগ্রহটি প্রয়োজনীয় উচ্চতা পৌঁছানোর পর পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে চলার জন্য কক্ষীয় বেগ। অর্থাৎ আমাদের দুটি বেগের কথা বিবেচনা করতে হবে। প্রথমে উপগ্রহটিকে উপযুক্ত উচ্চতায় নিয়ে যেতে হবে, তারপরে উপগ্রহটি এভাবে যখন ঘুরবে তার জন্য যে বেগ সেটাকে বলা হয় কক্ষীয় বেগ। চলো এরপরে কোশ্চেন নম্বর 18, কৃত্রিম উপগ্রহের দ্রুতীয় প্রদক্ষিণকাল। এটা আমরা করে নিলাম, তাই না? এবার ভূসমলয় উপগ্রহ কি? এই উপগ্রহকে কত উচ্চতায় স্থাপন করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূসমলয় উপগ্রহ কাকে বলা হয় এবং এর হাইটটা কত উচ্চতায় ভূসমলয় উপগ্রহকে উপস্থাপন করা হয়? চলো এবার ভূসমলয় উপগ্রহ কাকে বলে সেটা দেখে নিই। পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে কোনো কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ 0 হলে এবং উপগ্রহটি সবসময় নিরক্ষীয় তলে থাকলে ভূপৃষ্ঠে থেকে দেখে মনে হয় উপগ্রহটি আকাশের একই জায়গায় স্থির আছে, এই ধরনের উপগ্রহকে ভূসমলয় উপগ্রহ বলা হয়। এই উপগ্রহের যে কক্ষপথ তাকে বলা হয় পার্কিং কক্ষপথ। ওকে, এবার ভূসমলয় উপগ্রহের উচ্চতা, এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। ভূসমলয় উপগ্রহের উচ্চতা, কত উচ্চতায় ভূসমলয় উপগ্রহকে উপস্থাপন করা হয়, প্রদক্ষিণকালের দ্রুতি, এই দুটো আমরা নির্ণয় করব। তাহলে চলো মনে করা যাক পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভূসমলয় উপগ্রহটির ভর স্মল এম, পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে আর, এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর। উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি, এই যে দ্রুতি যে বেগে প্রদক্ষিণ করবে সেটা হচ্ছে ভি। প্রদক্ষিণ কাল ধরে নিলাম ক্যাপিটাল টি। ওকে, এবার ফর্মুলা সেই একই। যেহেতু মহাকর্ষ বলই বৃত্তাকার কক্ষপথে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে, তাই আমরা বলতে পারি অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু মহাকর্ষ বল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এখান থেকে ভি, এই স্মল এম কেটে যাবে, এই আর স্কোয়ারের সঙ্গে এই আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম বাই আর। তারপরে আবার আমরা জানি জি ইজিক্যাল টু, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে জি এম ইজিক্যাল টু জি আর স্কোয়ার। আবার আমরা দেখলাম ভি স্কোয়ার ইজিক্যাল টু জি এম বাই আর। তাহলে জি এম এর জায়গায় জি আর স্কোয়ার বসানো যায়, অতএব ভি স্কোয়ার ইজিক্যাল টু জি আর স্কোয়ার। হ্যাঁ, এটা ভি স্কোয়ার ইজিক্যাল টু জি আর স্কোয়ার বাই আর, শুধু জি এম এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম। অতএব ভি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা মান, √/, জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর। এটা হয়ে গেলো গ্রহের প্রদক্ষিণ বেগ। এবার প্রদক্ষিণ কাল, আবার টি ইজিক্যাল টু 2πr বাই ভি, তাই না? টি ইজিক্যাল টু 2πr বাই ভি। এবার ভি এর মানটা, এই যে ভি, সেই ভি এর মানটা এখানে বসাও। ভিটা নিচে আছে তাই এটা উল্টে যাবে, 2πr √/r বাই জি আর স্কোয়ার। 2π আরটাকে ভিতরে ভরে দিলে আমরা পেয়ে যাব r³ বাই জি আর স্কোয়ার। এবার যদি এটাকে স্কোয়ার করে দিই, টি স্কোয়ার ইজিক্যাল টু টি স্কোয়ার ইজিক্যাল টু 4r স্কোয়ার r³ জি আর স্কোয়ার। অতএব r³ ইজিক্যাল টু জি আর স্কোয়ার টি স্কোয়ার 4π স্কোয়ার। অতএব r ইজিক্যাল টু
জি আর স্কোয়ার টি স্কোয়ার 4π², হ্যাঁ এটা 3 ছিল, এই পারে গেলে 1/3। এটা হচ্ছে আমাদের ব্যাস দূরত্বের রাশিমালা, দূরত্ব। এবার যদি সব মানগুলো বসাই, জি আর টি 4π, তাহলে ক্যালকুলেশন করলে টি অর্থাৎ পর্যায়কাল কত, 24 ঘন্টা। 24 ঘন্টা। এটাকে সেকেন্ডে করে নেব। জি এর মান 9.8, আর এর মান 6400 কিমি, এটাকে মিটারে করে নেব। তখন আর এর মান ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম 42,340 কিমি। এটা হচ্ছে কেন্দ্র থেকে। যদি আমরা ভূপৃষ্ঠ থেকে গণনা করতাম তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাকে বাদ দিতে হবে। এইচ ইজিক্যাল টু আর মাইনাস এইচ, 42,430, 42,340 মাইনাস 6400, তাহলে 35,940, সিমিলার টু 36,000 কিমি। এটাই আমরা জানি। প্রতিটি ভূসমলয়, প্রতিটি ভূসমলয় উপগ্রহী ভূপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চল থেকে প্রায় 3600 কিলোমিটার ঊর্ধ্বে থাকে। তাহলে ভূসমলয় উপগ্রহের উচ্চতা কত হয়, 3600 কিমি। এবং দ্রুতি যদি গণনা করি, ভি ইজিক্যাল টু 2πr/t, তাহলে 2π আর এর মান বসাও, 4.234 × 10⁻⁷, আর টি এর মান সেকেন্ডে বসাবো, তাহলে এটা পাই যাচ্ছি আমরা 307.9 মিটার/সেকেন্ড। এটাকে কিলোমিটারে করলে এরকম। ওকে, তাহলে এই কোশ্চেনের উত্তর আমাদের হয়ে গেল। আচ্ছা, এইখানে যে আটটা বসানো হয়েছে সেটা এখানে দেওয়া আছে, দেখো। চলো এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 20। কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এমভরের কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি বেগে প্রদক্ষিণ করলে mv²/r = g M/r²। আবার একই ফর্মুলা, অভিকেন্দ্র বল সমান সমান মহাকর্ষ বল। এখান থেকে v² = gm/r। অতএব গতিশক্তি আমরা এখান থেকে পেয়ে যাব কাইনেটিক এনার্জি। গতিশক্তি সমান হাফ mv²। এই ভি এর মান এখানে বসিয়ে দেব, gm/r। v² এর মান যদি আমরা বসিয়ে দিই gm/r, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কাইনেটিক এনার্জি gM/2r। এরপরে স্থিতিশক্তি। আমরা জানি এমভরের কোনো বস্তুর ধরুন আর দূরত্বে থাকা m ভরের বস্তুর উপর যে স্থিতিশক্তি অর্থাৎ কৃতকার্য যেটা করতে হয়েছিল, স্থিতিশক্তির রাশিমালাটা আমরা এখনই বের করলাম, -gM/r। আর হচ্ছে দুটি বস্তুর কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। এম ভরের পৃথিবীর ক্ষেত্রে m ভরের উপগ্রহের স্থিতিশক্তিও হবে কি একই, স্থিতিশক্তি u -gM/r। অভিকর্ষ বলটি আকর্ষণ বল হওয়ায় স্থিতিশক্তির মানটি ঋণাত্মক হয়েছে। এবার পৃথিবীর চারিদিকে ঘূর্ণরত উপগ্রহ স্থিতিশক্তি ও গতিশক্তির দ্বিগুণ কিন্তু ঋণাত্মক। স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ কিন্তু ঋণাত্মক। এবার তাহলে আমরা বের করে নেব কি মোট শক্তি। মোট শক্তি ইজিক্যাল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কী ছিল, এটা gM/2r, এবং স্থিতিশক্তি হচ্ছে -gM/r। তাহলে মোট শক্তি বের হয়ে যাবে বিয়োগ করে gM/m থেকে হাফ gM/m বিয়োগ করলে -gM/2r। ওকে, এটা আমরা পেয়ে গেলাম মোট শক্তির রাশিমালা। কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পৃথিবীতে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের অবস্থানরত ব্যক্তি নিজেকে
ভারশূন্য মনে করে কেন? আচ্ছা, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহে প্রদক্ষিণরত কোনো ব্যক্তি নিজেকে ভারশূন্য মনে করে কেন? আচ্ছা, এখানে পৃথিবীতে না লিখলেও চলতো, পৃথিবীর চারিদিকে, পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত, অর্থাৎ আচ্ছা, এখানে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে অবস্থানরত ব্যক্তি নিজেকে ভারশূন্য মনে করে কেন? এটা হচ্ছে কোশ্চিন। তাহলে চলো আমরা এবার দেখি কী লেখা আছে। ধরি কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আর ব্যাসার্ধের একটি কক্ষপথে আবর্তন করছে। এম ভরের ব্যক্তিটির গতি বিবেচনা করলে দেখা যায় ব্যক্তিটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত হয়? এম জি ড্যাশ। এম জি ড্যাশটা কি? জি ড্যাশটা হচ্ছে ওই কৃত্রিম উপগ্রহটা যে অবস্থানে আছে সেই জায়গার অভিকর্ষজ ত্বরণের মান, তাই না? এবং উপগ্রহটির তলের ঊর্ধ্বমুখী লম্ব বল এন এর লব্ধি ব্যক্তিটিকে কক্ষপথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিবে বা সরবরাহ করবে। অর্থাৎ পৃথিবী এম জি ড্যাশ বল দ্বারা আকর্ষণ করছে, আর উপগ্রহটির তল ব্যক্তির উপর লম্ব বল প্রয়োগ করছে উপরের দিকে, তাই না? তাহলে এম জি ড্যাশ মাইনাস এন ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, আচ্ছা, এম ভি স্কোয়ার বাই আর। আবার যদি আমরা উপগ্রহের গতির কথা বিবেচনা করি, উপগ্রহের গতির কথা, এম ভরের উপগ্রহটির গতি বিবেচনা করলে দেখা যাবে শুধুমাত্র উপগ্রহটির উপর পৃথিবীর আকর্ষণ বলই উপগ্রহটিকে কক্ষপথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। উপগ্রহটি কেন ঘুরছে? কারণ পৃথিবীর যে আকর্ষণ বল, হ্যাঁ, সেটা কত? এম ড্যাশ, উপগ্রহটির ভর এম ড্যাশ এবং অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ, এফ ইজিক্যাল টু এম জি, এই ফর্মুলা আমরা ব্যবহার করছি, এম জি ড্যাশ। তাহলে এম জি ড্যাশ ইজিক্যাল টু এম ড্যাশ ভি স্কোয়ার বাই আর। এখান থেকে জি ড্যাশ আমরা পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই আর। ওকে, আর এইখান থেকে আমরা পেয়েছিলাম এম জি ড্যাশ ইজিক্যাল টু এন এম ভি স্কোয়ার বাই আর। এই যে ভি স্কোয়ার বাই আর এখানে আছে, ভি স্কোয়ার বাই আর। এই ভি স্কোয়ার বাই আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো জি ড্যাশ, তাই না? এই যে সমীকরণে 1 ও 2 নম্বর থেকে পাই এম জি ড্যাশ মাইনাস এন ইজিক্যাল টু এম জি ড্যাশ। এই ভি স্কোয়ার বাই আর ছিল এই জায়গাটায়, সেই জায়গায় বসিয়ে দিলাম জি ড্যাশ। এই এম জিকে এই পারে নিয়ে যাব, এনকে এই পারে নিয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব এন ইজিক্যাল টু 0। অর্থাৎ ব্যক্তির উপর কোনো ধরনের লম্ব বল প্রযুক্ত হয় না। যদি লম্ব বল প্রযুক্ত না হয় তাহলে ব্যক্তি কী করবে? নিজেকে ভারশূন্য বলে অনুভব করবে। আমরা নিজের ওজন অনুভব করতে পারি কেন? কারণ আমরা এই যে সারফেস আছে, এই সারফেসের উপর বল প্রয়োগ করি কত? এমজি। সারফেসও আমাদের উপর লম্ব বল প্রয়োগ করে এন। এই এন লম্ব বলের জন্য আমরা বল অনুভব করি। আমরা যদি এই অনুভূমিক তলের উপর দাঁড়াই তাহলে এন ইজিক্যাল টু কী হয়? এম জি, হ্যাঁ, অর্থাৎ আমরা এম জি এর সমান লম্ব বল অনুভব করি। যদি এন শূন্য হয়ে যায় কোনো কারণে, যেমন এখানে শূন্য হলো, তাহলে আমরা নিজেকে ভারহীন বলে মনে করব। ওকে, চলো কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? যে ভূপৃষ্ঠে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান জি ড্যাশ এবং একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান জি টু হলে দেখাও যে এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে। এই রাশিমালাগুলো আমরা আগে প্রতিষ্ঠা করেছি, শুধুমাত্র লেখে আমরা সম্পর্কটা প্রতিষ্ঠা করব। দেখো, জি ওয়ান অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষজ ত্বরণের মান, সেটা কী ছিল? 1 - 2h বাই আর। এবং গভীরতায় কী ছিল? G2 ইজিক্যাল টু এইচ, G2 ইজিক্যাল টু 1 মাইনাস এইচ বাই আর, তাই না? আচ্ছা, এরপরে আমরা G2 বাই G1 করে দেব।
G2/G1 করে দেবো। তাহলে G2 এর মান এখানে বসাও, G1 এর মান এখানে বসাও, আর 1 মাইনাস h/r, এই নিচেরটাকে যদি উপরে নিয়ে চলে যাই তাহলে 1 মাইনাস 2h/r মাইনাস 1। এবার আমরা দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা ব্যবহার করলে এই -1টাকে ভিতরে ভরে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে প্লাস। ওকে, যেহেতু h অনেক অনেক ছোট তাই আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এবার এটা আমরা সাধারণ বীজগণিতিক যে গুণফল সেটা করে দেব। এবার দেখা যাবে যে এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করে এটা, এবং এটার সঙ্গে এটা গুণ করে এটা। আবার যখন এটা আর এটা গুণ করব তাহলে আমরা কি পেয়েছিলাম, -2h² এটা পেয়েছিলাম। তাহলে দেখো r² তুলনায় h² কি অনেক অনেক ছোট, তাই না? তাহলে এইটাকে আমরা আবার নেগলেক্ট করে দিয়েছি, তাই শুধুমাত্র আমাদের এটা পড়ে থাকছে। এবার 2h/r থেকে h/r যদি মাইনাস করে দিই তাহলে পাচ্ছি আমরা এটা 1 প্লাস h/r। ওকে, তো এইটা আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছিল, G2/G1 1 প্লাস h/r প্রতিষ্ঠা করে দিলাম আমরা। আচ্ছা, যে কথাটা বলতে চাইছিলাম যে এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এবং এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ এর রাশিমালাটা লেখা হয়েছে, এটা একটু ভুল লেখা হয়েছে। আসলে এইখানে একটা জি ছিল, এরকম G1, অর্থাৎ এইচ উচ্চতায় যখন আমরা লিখব তখন ছিল G1 মাইনাস 2h/r, এবং যখন গভীরতায় লিখব সেটা G2 যদি বলি সেটা হবে G1 মাইনাস h/r। এবার যখন G2/G1 করব তখন এই জি আর এই জি কেটে যাবে, তাই ক্যালকুলেশনের কোনো গণ্ডগোল হবে না, শুধুমাত্র এই জিটাকে বাদ দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ এই জায়গায় একটা জি ছিল এবং এই জায়গায় একটা জি ছিল, অর্থাৎ ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ যেটা ছিল। ওকে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বছরের কোনো ঋতুতে সূর্যের চারিদিকে পৃথিবীর রৈখিক বেগ বেশি হয় আর কোনো ঋতুতে কম হয় কেন? অর্থাৎ বছরের কোনো ঋতুতে, শীতকালে বা গ্রীষ্মকালের কথা বলা হয়েছে, পৃথিবীর রৈখিক বেগ বেশি আবার কোনো সময় কম কেন? তার একটাই কারণ, ইসি শক্তির পরিবর্তন। চলো এবার উত্তরটা আমরা একবার দেখে নিই। কী বলা হয়েছে যে উত্তর গোলার্ধে যখন শীতকাল, পৃথিবী তখন উপবৃত্তাকার কক্ষপথে অনুসুর অবস্থান পিতে থাকে, এবং যখন গ্রীষ্মকাল তখন অপসুর অবস্থান এতে থাকে, তখন হচ্ছে এই এ অবস্থানে থাকে। ওকে, তাহলে এবার আমরা এতে থাকে, এবার আমরা দেখে নেব। ধরা যাক অনুসুর বা অপসুর অবস্থানে পৃথিবীর রৈখিক বেগ যথাক্রমে ভিপি ও ভিএ, এই যে দুই অবস্থান, এইখানে গতিবেগ ধরা হলো ভিএ আর এই জায়গাটায় গতিবেগ ধরা হয়েছে ভিপি, আর এর ডাইরেকশন এই অভিমুখে। তারপরে কি করব, এরপরে দেখো যে আর সূর্য থেকে এদের মধ্যে যে দূরত্ব, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হলো আরপি, আর এই ডিস্টেন্সটাকে বলা হয়েছে আমাদের আর এ। সুতরাং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি পি অবস্থানে পৃথিবীর কৌণিক ভরবেগ এবং এ অবস্থানে কৌণিক ভরবেগ কী হবে, সমান। তাহলে কৌণিক ভরবেগ L = mvr, এই ফর্মুলা আমরা ব্যবহার করব। কৌণিক ভরবেগ সমান সমান L = কী হয়, mvr।
আর, তাহলে পি অবস্থানে এম ভিপি আরপি, আর এ অবস্থানের জন্য এম ভিএ আর এ, এম কেটে যাবে, তাহলে ভিপি বাই ভিএ আর এ বাই আরপি। তাহলে যদি আমাদের আর এ গ্রেটার দেন আরপি হয়, যেটা আমরা চিত্র থেকে বুঝতে পারছি যে এই আর এটা কি, আর এটা অনেক বেশি কার থেকে, আরপি থেকে, তাই ভিপিটা কী হবে, বেশি হবে। আর এ আরপি থেকে বড়, তাই ভিপি ভিএ থেকে বড়, ভিপি গ্রেটার দেন ভিএ। অর্থাৎ উত্তর গোলার্ধে শীতকালে উত্তর গোলার্ধে শীতকালে তখন রৈখিক বেগ পৃথিবীর সবচেয়ে বেশি, শীতকালে রৈখিক বেগ বেশি। চলো কোশ্চেন নম্বর 24, এগুলো অ্যাপ্লিকেশান বেস কোশ্চেন। কী বলা হয়েছে, বলা হয়েছে কেন ভূপৃষ্ঠের তুলনায় চন্দ্রপৃষ্ঠে বেশি উচ্চতায় লাফানো যায়, তার কারণ কি? এরও কারণ একই, স্থিতিশক্তির পরিবর্তন। চন্দ্রপৃষ্ঠে আমরা জানি যে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কত 1/6 গুণ। উভয় ক্ষেত্রেই কী হবে, স্থিতিশক্তির যে পরিবর্তন সেটা হবে সমান। অর্থাৎ এম জি এম এইচ এম ইজিক্যাল টু এম জি ই এইচ ই, হ্যাঁ, জিই এইচ ই পৃথিবীতে এবং এম জি এম এইচ এম এটা হচ্ছে মুনের মধ্যে। তাহলে এইচ এম সমান সমান ক্যালকুলেশন করলে কী হবে, এম কেটে যাবে, জিই এইচ ই বাই জি এম, জিই এইচ ই। এবার জি এম এর মান কত, জি এম এর মান জিই এর 1/6 ভাগ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এইচ এম ইজিক্যাল টু 6HE, অর্থাৎ ভূপৃষ্ঠের তুলনায় চন্দ্রপৃষ্ঠের 6 গুণ বেশি লাফানো যাবে। ওকে, তারপরে এবার একটা অঙ্ক দেখো কি বলা হয়েছে, যে এল দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে এম ভরের বস্তুকণা রাখা আছে। বর্গক্ষেত্রের কেন্দ্রের সাপেক্ষে অভিকর্ষজ স্থিতিশক্তির মান গণনা করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে কি করতে হবে, এই কেন্দ্র ও বিন্দুতে অভিকর্ষজ স্থিতিশক্তিটা আমাকে গণনা করতে হবে। এই কেন্দ্রবিন্দুতে অভিকর্ষজ স্থিতিশক্তি গণনা করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ABCD, আমি কি করছি, এই যে ট্রায়াঙ্গেল ACD এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ভাবি তাহলে অতিভুজ স্কোয়ার এটা 90 ডিগ্রি, অর্থাৎ AC স্কোয়ার ইজিক্যাল টু AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, তাই না? এই বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এল 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 সবগুলো এল, তাহলে হয়ে গেল 2L স্কোয়ার, এটা সমান সমান 2L স্কোয়ার। তাহলে AC সমান সমান এই দূরত্বটা কত বের হচ্ছে, AC সমান সমান √2L। তাহলে AO যেহেতু চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব AO ইজিক্যাল টু L/2, হ্যাঁ, তাহলে কী হয়ে যাবে L/√2। এবার এটাও একই দূরত্বের হবে, এটাও একই দূরত্বের, এটাও একই দূরত্বের হবে, L/√2। ওকে, এরপরে এখন আমরা কি করব, যে একক গোলকের জন্য ও বিন্দুর সাপেক্ষে অভিকর্ষজ স্থিতিশক্তির মান যে কোনো একটা সাপেক্ষে যখন আমরা বের করব, তাহলে এটা সাপেক্ষে বের করি কিংবা এটার সাপেক্ষে বের করি, এটার সাপেক্ষে বের করি, তাহলে স্থিতিশক্তির মান কি হয়, জি সেখানে একটা একক ভরের কি বস্তু কল্পনা করে নেব। তাহলে স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি -GM/R, তাই না, V ইজিক্যাল টু -GM/R, এখানে আরটা কত L/√2। তাহলে এই √2টাকে আমরা উপরে তুলে দেব, তাহলে হচ্ছে -√2GM/L। এটা গেল যে কোনো একটার ক্ষেত্রে। তাহলে এখানে একটা টোটাল কয়টা আছে, 4টা, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। তাহলে 4টার জন্য স্থিতিশক্তি কী হবে, 4 × V। তাহলে 4 ×
মাইনাস √2 GM/L, তাহলে এটা 4টাকে যদি রুট করে ঢুকিয়ে দিই ভিতরে তাহলে এটা হয়ে যাবে 16, তাহলে 16 দুগুণি 32 মাইনাস 32 রুট মাইনাস √32 GM/L। বুঝে গেছে? খুব দারুণ একটা অঙ্ক ছিল। এই ধরনের অঙ্কগুলো তোমাদের ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা কোনো বৃত্তের ক্ষেত্রে আসতে পারে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা আরও 2-1টা প্র্যাকটিস করে নিও। চলো এরপরে কোশ্চেন নম্বর, আচ্ছা এটা ছিল কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 25। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 26। এটা তাহলে কত হবে? কোশ্চেন নম্বর 26। এখানে কি বলা হয়েছে দেখো, যে m ভরের একটি বস্তুখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দেওয়াতে সেটি r উচ্চতা পর্যন্ত উঠল। পৃথিবীর ব্যাসার্ধ হলো r। বস্তুটির প্রারম্ভিক বেগ কত? দেখা হচ্ছে বস্তুটির স্থিতিশক্তির বৃদ্ধি 12 mgr। পৃথিবীর ব্যাসার্ধ r এবং একটা বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, সেটা r উচ্চতা পর্যন্ত উঠলো, তাহলে প্রারম্ভিক বেগ কত? এখানেও আমাদের শক্তির পরিবর্তন অর্থাৎ যান্ত্রিক শক্তির পরিবর্তন কী থাকবে? সমান থাকবে। এই হিসাবে অঙ্কটা করতে হবে। চলো একবারে আমরা দেখে নিই যে ভূপৃষ্ঠে অর্থাৎ ভূকেন্দ্র থেকে r দূরত্বে m ভরের বস্তু স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি। m ভরের বস্তু, একক ভরের বস্তুর ক্ষেত্রে -gm/r, এবং যদি m ভরের বস্তু হয় তাহলে হচ্ছে -gmm/r। বস্তুটির ঊর্ধ্বমুখী গতিবেগ u হলে তার গতিশক্তি 12 mu², এবং ভূপৃষ্ঠে তাহলে মোট শক্তি গতিশক্তি হচ্ছে 12 mu² এবং স্থিতিশক্তি -gm/r। এরপরে যখন বস্তুটি কি করবে? ভূপৃষ্ঠ থেকে r উচ্চতায় অর্থাৎ ভূকেন্দ্র থেকে মোট দূরত্ব কত? 2r। সেই জায়গায় স্থিতিশক্তি কী হবে? -G(m)/2r। প্রশ্ন অনুযায়ী ওই জায়গায় গতিশক্তি কী হবে? 0। সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুর গতিশক্তি কী হয়ে যায়? 0 হয়ে যায়। অতএব মোট শক্তি এটাই, যেটা স্থিতিশক্তি সেটাই, -G(m)/2r। এবার শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট শক্তি দুই জায়গায় কী হবে? সমান। অর্থাৎ এটা ছিল আমাদের ভূপৃষ্ঠে বস্তুর মোট শক্তি 12 mu² -G(m)/r, আর এটা হলো 2r উচ্চতা স্থিতিশক্তি, দুটোই সমান। এবার ক্যালকুলেশন করলেই আমরা ইউ এর মান পেয়ে যাব। তাহলে কি করা হলো, যে 12 mu², এটাকে এখানে রাখা হলো আর এটাকে এই পারে নিয়ে আসলাম। তাহলে এটা হয়ে গেল প্লাস এদিকে। তারপরে এটা ছিল, এটা কি ছিল? -gm/2r, অর্থাৎ 12 gm/2r। তাহলে 1 gm/r থেকে এই 12 মাইনাস করলে আমরা এটা পাবো 12 gm/r। ঠিক আছে? এরপরে আমাদের am কেটে যাবে, আর নিচে আর 2 কেটে যাবে। তাহলে এখান থেকে থাকছে r² = gm/r। অতএব gmকে আবার আমরা লিখতে পারি gr², এখান থেকে শুধু gr। অতএব u √gr। ওকে, তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে স্থিতিশক্তির বৃদ্ধি সমান সমান গতিশক্তির হ্রাস। তাহলে স্থিতিশক্তির বৃদ্ধি হচ্ছে এটা, গতিশক্তির হ্রাস কত হয়েছে? এটা, ঠিক আছে, 12 mu²। আর তাহলে গতিশক্তির স্থিতিশক্তির বৃদ্ধি হয়েছে কত? 12 mgr। ইউ এর মান যদি আমরা বসিয়ে দিই এখানে, সেটা আমরা পেয়ে গেলাম 12 mgr। এই যে ইউ এর মান, স্থিতিশক্তির বৃদ্ধি সমান সমান গতিশক্তির হ্রাস। এই ইউ এর মান এখানে বসিয়ে দেব এখানে। তাহলে ইউ সমান সমান √gmr, আর u² সমান সমান gr। এখানে বসিয়ে দিলে আমরা পাবো 12 mgr। তাহলে কমপ্লিট। এরপরে কোশ্চেন নম্বর, এটা হয়ে যাবে তাহলে 27। কোশ্চেন নম্বর কত? এটা হয়ে যাবে 27। এটা হয়ে যাবে 27। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলা হয়েছে দেখো, যে পৃথিবীর
পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপনের শর্তটি লেখো। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। চলো এবার দেখি কিভাবে এটা সমাধান আমরা করব। পৃথিবীর পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা ধরা হলো এইচ উচ্চতায় আমরা কৃত্রিম উপগ্রহকে স্থাপন করব। অতএব উপগ্রহটির কক্ষপথের ব্যাসার্ধ কত হলো? পৃথিবীর ব্যাসার্ধ আর উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা এইচ, তাহলে r+h। উপগ্রহটির প্রদক্ষিণ দ্রুতি ভি, তবে ওই কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, এবার অভিকেন্দ্র বল কত দিতে হবে? mv²/r+h। এইটা যেখানে স্মল এম হচ্ছে, স্মল এম হয়ে যাচ্ছে উপগ্রহের ভর। এখন পৃথিবী ও উপগ্রহের পারস্পরিক মহাকর্ষ বল যদি এই অভিকেন্দ্র বল সরবরাহ করতে পারে, তবে ওই উপগ্রহটি কক্ষপথে থেকে যায় এবং প্রতিস্থাপিত হয়। তাহলে মহাকর্ষ বল কত? ওই জায়গায় মহাকর্ষ বল কত হবে? G/m/r+h এর হোল স্কোয়ার, তাই না? এবার তাহলে আমাদের ওই একই সূত্র আবার, মহাকর্ষ বল সমান কী বল? অভিকেন্দ্র বল, হাফ mv²/r+h G/m/r²। এটা হলো মহাকর্ষ বল, এটা হলো অভিকেন্দ্র বল। এখান থেকে ভি, যে বেগে বস্তুকে ছুটতে হবে, আমরা ক্যালকুলেশন করে নেব। এটার সঙ্গে এটা কেটে যাবে, এখানে এম এর সঙ্গে এম কেটে যাবে, অর্থাৎ v √Gm/r। একদম ইজি কোশ্চেন। চলো তাহলে, ধন্যবাদ বন্ধুরা। এই গেল আমাদের প্রথম অধ্যায়, একদম কমপ্লিট অ্যানালিসিস করা 28টা কোশ্চেনের অ্যান্সার। তোমরা এইগুলো অবশ্যই করবে, হ্যাঁ। এরপরে তোমাদের আর এক্সট্রা কি করতে হবে? হয়তো কিছু এমসিকিউ এবং কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করলেই তোমাদের প্রথম অধ্যায় একদম কমপ্লিট। এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? তাহলে এরকম করেই আমি প্রত্যেকটা অধ্যায়ের এই কোশ্চিন অ্যান্সার টাইপ কোশ্চিনগুলো কমপ্লিট করে রাখবো, এবং ছায়া ও সাতরা দুটা বইয়ের কম্পাইলেশন হবে আমার এই কোশ্চিনগুলি। তাহলে ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।